যখন প্রকৃতি তার রূপ দেখায় তখন সেটি দেখে মানুষের রুহু কেঁপে ওঠে। ঠিক এমনই কিছু হয়েছিল ফ্লাইট 571 সাথে। এই বিমানটি মাটি থেকে 1000 ফিট উপরে একটি বড় বরফের পাহাড়ের উপরে ক্র্যাশ করে। আর এই ক্র্যাশ করার পর বিমানটিতে যে প্যাসেঞ্জার বেঁচে ছিল তাদের কাছে নিজেদের বাঁচানোর জন্য শুধু একটি রাস্তায় খোলা ছিল, আর সেটি হলো নিজেদেরই ফ্যামিলি মেম্বার্স আর প্রিয় বন্ধুদের মাংস খাওয়া। ফ্লাইট 571 কাহিনী, যেটিকে আপনি ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর দুর্ঘটনা, এমনকি ইতিহাসের সবথেকে অভিশপ্ত কাহিনীও বলতে পারেন। কিন্তু আমার বিশ্বাস এই ঘটনাটি শোনার পর কিছু সময়ের জন্য আপনার রুহু কেঁপে উঠবে। কিন্তু এই ভয়ঙ্কর কাহিনীটি শোনার আগে যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। এই ভয়ঙ্কর ঘটনাটি শুরু 12ই অক্টোবর 1972 সালে সাউথ আমেরিকার ইউরুগুয়ে দেশ থেকে একটি প্যাসেঞ্জার বিমান টেক অফ করে, যেটি চিলির রাজধানী সান্তিয়াগো পৌঁছানোর কথা ছিল। এই বিমানটিতে ছিল একদল রাগবি প্লেয়ার, আর তাদের সাথে তাদের ম্যাচ দেখতে যাওয়া তাদের ফ্যামিলি মেম্বার্স, তাদের রিলেটিভ এবং তাদের প্রিয় বন্ধুরা। এই বিমানটিতে টোটাল 45 জন প্যাসেঞ্জার ছিল, যার মধ্যে 9 জন ক্রু মেম্বার্স। এই ফ্লাইটটি 3 ঘন্টার মধ্যে সান্তিয়াগো পৌঁছানোর কথা ছিল, কিন্তু রাস্তায় এটিকে অ্যান্ডিস পর্বতমালাকে পার করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সামনে চলতেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। এই কারণে ফ্লাইটটিকে রাস্তার মধ্যেই আর্জেন্টিনার ম্যান্ডারো শহরে ল্যান্ড করাতে হয়। এই ফ্লাইটটি একটি রাত সেখানে অপেক্ষা করে। তারপরের দিন মানে 13ই অক্টোবর সকালে ফ্লাইটটি উড়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু সমস্যা হলো তখনও আবহাওয়া অনেকটাই খারাপ ছিল। কিন্তু সবথেকে ভালো ব্যাপার হলো এই বিমানটির যিনি পাইলট ছিলেন সে এর আগে প্রায় 29 বার এই রাস্তায় যাতায়াত করেছে, তাই এই রাস্তা তার কাছে অনেকটাই পরিচিত হয়ে গিয়েছে। সে খুব ভালোভাবে জানতো এন্ডিসের এই পাহাড়গুলো কিভাবে পার করতে হয়। পাইলটের এই কনফিডেন্সের উপর ভরসা করে এই ফ্লাইট 13ই অক্টোবর 2:18 আর্জেন্টিনা থেকে টেক অফ করে। আর্জেন্টিনার এই শহর থেকে সান্তিয়াগোর দূরত্ব 1 ঘন্টার রাস্তা, আর পাইলটের পুরো ভরসা ছিল যে সে 1 ঘন্টার মধ্যে সবাইকে নিয়ে সান্তিয়াগো পৌঁছে যাবে। এই বিমানটি 18,000 ফুট উচ্চতায় উঠতে থাকে আর ধীরে ধীরে অ্যান্ডিজের পাহাড়গুলোকে পার করতে থাকে। কিন্তু সামনে যেতেই আবহাওয়া আরও খারাপ হতে শুরু করে, যে কারণে ভিজিবিলিটি অনেক কমে যায় আর পাইলট সামনে কিছুই দেখতে পারছিল না। যদি আবহাওয়া স্বাভাবিক থাকতো তাহলে পাইলট আশেপাশের পাহাড়গুলোকে দেখে একটি আইডিয়া নিতে পারত যে বিমানটি এখন কোথায় রয়েছে। কিন্তু এখন পাইলটদের শুধু বিমানটির ইকুইপমেন্টের উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পাইলটরা জানতো তারা 1 ঘন্টার মধ্যে সান্তিয়াগো পৌঁছে যাবে। এই কারণে পাইলট 1 ঘন্টার একটি রুট ম্যাপ সেট করে দেয়। যখন পাইলট মনে করে যে তারা অ্যান্ডিসের পাহাড়গুলো পার করে এসেছে, তখন তারা সান্তিয়াগো কন্ট্রোল টাওয়ারের সাথে কন্ট্যাক্ট করে আর ল্যান্ড করার জন্য অনুমতি চায়। এটিসি পাইলটের কাছে জানতে চায় তারা অ্যান্ডিসের পাহাড়গুলো পার করেছে কিনা। তখন পাইলট বলে, হ্যাঁ, আমরা অ্যান্ডিসের পাহাড়গুলো পার করে এসেছি। পাইলট তখনও প্লেনের রুট ম্যাপের উপরে নির্ভর করছিল। এটিসি তাদের ল্যান্ড করার পারমিশন দিয়ে দেয় আর পাইলটকে বলে আপনি বিমানটিকে 11,000 ফুট উচ্চতায় নিয়ে আসেন। কিন্তু 21 মিনিটে পাইলট প্লেনের অ্যালটিটিউডকে ধীরে ধীরে কমাতে শুরু করে। যখন প্লেনটি নিচে চলে আসে তখন পাইলট দেখতে পায় যে এখনও অ্যান্ডিসের পাহাড় শেষ হয়নি, আর তাদের ঠিক সামনে একটি অনেক বড় বরফের পাহাড় রয়েছে। তাড়াতাড়ি পাইলট প্লেনটিকে আবারও উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। প্লেনকে উপরে উঠাতে উঠাতে বিমানের সামনের অংশ পাহাড়ের সাথে ধাক্কা খায় আর সেটি ভেঙে আলাদা হয়ে যায়। প্লেনের সামনের অংশ আলাদা হওয়ার কারণে যাত্রীরা হাওয়ায় উড়ে যেতে শুরু করে আর 3 জন প্যাসেঞ্জার হাওয়াতেই উড়েই মারা যায়। এই ধাক্কায় প্লেনের রাইট উইং ভেঙে যায়, যে কারণে প্লেন ডিসব্যালেন্স হয়ে পড়ে, আর এই জন্য প্লেনের দ্বিতীয় উইংসও ধাক্কা খায় আর সেটিও ভেঙে যায়। এখন শুধু প্লেনের কেবিনটুকু বেঁচে ছিল, যেটি 350 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নিচে বরফের মধ্যে ক্র্যাশ করে। প্লেনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। প্লেনের পাইলট তোরাং তখনই মারা যায়। 45 জন প্যাসেঞ্জারের মধ্যে শুধু 12 জনই এই ঘটনায় মারা যায়। 33 জন প্যাসেঞ্জার তখনও জীবিত ছিল। তাদের মধ্যে বেশিরভাগ যাত্রী অনেক বেশি আঘাত পেয়েছিল, আর তারা এটিও জানত না যে এই সময় তারা কোথায় রয়েছে। এই ক্র্যাশ হওয়া প্লেনটি মাটি থেকে 3570 মিটার উপরে অ্যান্ডিসের কোনো এক পাহাড়ে ধ্বংস হয়ে পড়েছিল। তারা এই ভয়ঙ্কর আর উঁচু পাহাড় থেকে জীবিত ফিরবে নাকি সেখানে মারা যাবে এটি কেউই জানতো না। এতক্ষণ যা হয়েছে এটি তো শুধুমাত্র একটি ট্রেইলার ছিল, কারণ সামনে যা হতে চলেছে সেটি আপনাকেও হতভম্ব করে দেবে। আপনি ভাবতেই পারবেন না সামনে আসা প্রতিটা দিন তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে। যারা এই প্লেন ক্র্যাশে আহত হয়েছিল তাদের মধ্যে একজন ছিল যার নাম ছিল নান্ডো পারাটো। সে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিল, যে কারণে সে কোমায় চলে যায়। আর সবথেকে মুসিবতের বিষয় হলো খুব তাড়াতাড়ি সূর্য ডুবে যাবে, যে কারণে তাদের খোঁজার জন্য রেস্কিউ টিমের কাছে খুব বেশি সময় ছিল না। আর যদি তাদের সন্ধ্যার আগে খুঁজে না পাওয়া যায় তাহলে তাদের এই ভয়ঙ্কর বরফের পাহাড়ের উপরে রাত কাটাতে হবে, যেটি কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ এখানকার তাপমাত্রা রাতে -23°C পর্যন্ত পৌঁছে যায়। আর তাছাড়াও যারা আহত হয়েছে তারা বিনা চিকিৎসায় সকাল পর্যন্ত বেঁচে থাকবে কিনা সেটিও কেউ জানে না।
অন্যদিকে যখন সান্তিয়াগো এডিসি সেই প্লেনের সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেও ব্যর্থ হয়, তখন তারা 4টি রেস্কিউ হেলিকপ্টার সেই লোকেশনে পাঠিয়ে দেয়। এই 4টি রেস্কিউ হেলিকপ্টার অ্যান্ডিসের পাহাড় পুরোপুরি ঘিরে ফেলে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না, কারণ প্লেনটি এমন জায়গায় ক্র্যাশ করেছিল যেখানে শুধু বরফ আর ঘন কুয়াশা ছিল, আর প্লেনটি পুরোপুরি কুয়াশায় ঢেকে রেখেছিল, যে কারণে রেস্কিউ টিম উপর থেকে তাদের দেখতে পায় না। দেখতে দেখতে রাত হয়ে যায়, আর রাত হওয়ার কারণে ওই দিন রেস্কিউ অপারেশনকে বন্ধ করে দেওয়া হয়। যারা বেঁচে ছিল তারা মনে মনে ভাবতে থাকে যেমন করেই হোক শুধু আজকের রাত্রে তাদের কষ্ট করে কাটাতে হবে, কারণ সকাল হলেই রেস্কিউ টিম তাদের খোঁজার জন্য অবশ্যই আসবে। তারা ভাঙা প্লেনের অংশটিকে শেল্টার বানিয়ে সেখানে রাত কাটাতে শুরু করে। আজকের রাতটি তাদের জন্য অনেক ভয়ঙ্কর ছিল, কারণ আজকের রাতটি তাদের -30°C তাপমাত্রায় কাটাতে হচ্ছে। কিন্তু তারা এই আশায় অপেক্ষা করতে থাকে যে কাল কেউ না কেউ তাদের ঠিক খুঁজে নেবে আর বাঁচিয়েও নেবে। আর এই কথা ভেবে তারা কোনোরকমভাবে রাতটি কাটাতে শুরু করে। কিন্তু রাতের মধ্যেই আহত প্যাসেঞ্জারের মধ্যে 5 জন মারা যায়, আর এখন বেঁচে থাকা 33 জন প্যাসেঞ্জারের মধ্যে শুধু 28 জনই বেঁচে ছিল। পরের দিন 14 অক্টোবর আবারও সার্চ অপারেশন চালু করা হয়, আর 11টি হেলিকপ্টার তাদের খোঁজার জন্য রওনা হয়। কিন্তু প্লেনটি 2টি পাহাড়ের মাঝখানে ক্র্যাশ করেছিল, আর কুয়াশা থাকার কারণে আগের দিনের মতো সেদিনও প্লেনটিকে দেখতে পাওয়া যাচ্ছিল না। তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে একটি হেলিকপ্টার তাদের উপর দিয়ে উড়ে যায়, কিন্তু অতিরিক্ত কুয়াশা থাকার কারণে নিচে থাকা কাউকে তারা দেখতে পায় না। বেঁচে থাকা যাত্রীদের মধ্যে একজন লিপস্টিক দিয়ে SOS লেখার চেষ্টা করে, যাতে করে তারা রেস্কিউ টিমকে তাদের লোকেশন দিতে পারে। কিন্তু তারপর সে বুঝতে পারে এত বড় SOS লেখার জন্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ লিপস্টিক নেই। এই কারণে তারা নিজেদের সুটকেস দিয়ে একটি বড় ক্রস বানায়, যাতে করে রেস্কিউ টিম এই ক্রসকে দেখে তাদের খুঁজে বের করতে পারে। ওই দিন তাদের উপর দিয়ে 3টি উড়োজাহাজ উড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কেউই নোটিশ করতে পারে না, আর এই দিনটিও শেষ হয়ে যায়। পরের দিন 15 অক্টোবর, সেই দিনও কিছুটা এমনভাবেই চলে যায়। কিন্তু তখনও পর্যন্ত রেস্কিউ টিম তাদের খোঁজার চেষ্টা করছিল। অনেকটা সময় পার হবার পর আটকে পড়া যাত্রীরা বুঝতে পারে তারা বেশ ভালোভাবে আটকে পড়েছে। সাহায্য কখন আসবে কেউ জানে না। এই কারণে তারা প্লেনে থাকা জিনিসপত্র দিয়ে বেঁচে থাকার জন্য ইকুইপমেন্ট বানাতে শুরু করে। পাত্রে বরফকে গলিয়ে তারা পানির ব্যবস্থা তো করে নেয়, কিন্তু খাওয়ার জন্য তাদের কাছে খুব বেশি খাবার ছিল না। এই ঘটনার 3 দিন পর, মানে 16 অক্টোবর, আন্ডো প্যারাডো নামের সেই যাত্রী কমা থেকে জ্ঞান ফিরে পায়। আর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে বুঝতে পারে যে এই দুর্ঘটনায় তার মা মারা গিয়েছে, আর তার 19 বছরের বোনও ততক্ষণে মারা গিয়েছিল। দিনের পর দিন কেটে যায়, কোনো সাহায্য আসে না। প্লেনে যে খাবার ছিল সেগুলো শেষ হয়ে এসেছে। সূর্যের আলো বরফের উপর রিফ্লেক্স করে তাদের চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে দিচ্ছে। ক্ষুধা, তৃষ্ণা আর ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে তারা এই পাহাড়ের উপরে 8 দিন পার করে ফেলেছে। রেস্কিউ হেলিকপ্টার আসে আর তাদের উপর দিয়ে উড়ে চলে যায়। 8 দিন পর সার্চ অপারেশনকেও বন্ধ করে দেওয়া হয়, কারণ অক্টোবরের এই সময়ে সেখানে অনেক বরফ পড়ে। এই কারণে সার্চ অপারেশনকে 2 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। রেস্কিউ টিম ভেবেছিল এই 8 দিনে প্লেনে থাকা সকল যাত্রী মারা গিয়েছে, এই কারণে তাদের বডিকে 2 মাস পর খুঁজে বের করে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে আটকে পড়া যাত্রীদের মধ্যে একজন হঠাৎ প্লেনের ভিতরে একটি রেডিও খুঁজে পায়। যখন তারা রেডিওটিকে অন করে, তখন সেটিতে তাদের নিউজে পডকাস্ট হচ্ছিল। রেডিওতে বলা হচ্ছিল যে ফ্লাইট 571 সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিউজ শুনে যাত্রীরা অনেক ভেঙে পড়ে। এতক্ষণ তাদের কাছে বেঁচে থাকার জন্য যে আশাটুকু ছিল, এখন সেটিও হারিয়ে গিয়েছে। তখন তারা বুঝতে পারে তাদের মৃত্যু নিশ্চিত। একে তো খাবার দাবার শেষ, তার উপরে এই প্রচণ্ড ঠান্ডায় তাদের শরীরকে জমিয়ে ফেলতে শুরু করেছে। তারা প্লেনের সিটের ভেতরে থাকা তোলাকে তাদের জামার মধ্যে ঢুকিয়ে ঠান্ডা থেকে বেঁচে থাকার জন্য একটি কাঁথা বানিয়ে নেয়। সিট কাভারকে পায়ে পেঁচিয়ে বরফের মধ্যে হাঁটতে শুরু করে। সবথেকে বড় সমস্যা ছিল খাবার। তখন তাদের বেঁচে থাকার জন্য এমন কিছু করতে হয় যা ইতিহাসে কেউ কখনো করেনি, আর সেটি ভাবতে গেলেই গলা শুকিয়ে আসে। তারা বরফের উপরে পড়ে থাকা নিজেদের ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভ আর যাদের সাথে তারা সবসময় খেলাধুলা করত, সেই সকল লাশেদের মাংস খাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও এই সিদ্ধান্ত নেওয়াটা তাদের কাছে কোনোভাবেই সম্ভব ছিল না, কিন্তু বেঁচে থাকার জন্য তাদের কাছে দ্বিতীয় আর কোনো অপশনও ছিল না। এভাবেই তাদের মৃত আত্মীয়দের মাংস খেয়ে তারা কোনোরকমভাবে দিন কাটাতে থাকে। তাদের মধ্যে কারো কাছেই এখান থেকে বেঁচে ফেরার কোনো প্ল্যান ছিল না। এই ভয়ঙ্কর ঠান্ডা থেকে বাঁচতে তারা প্লেনের ভাঙা অংশটিতে রাত কাটাতে থাকে। কিন্তু ক্র্যাশ হওয়ার 16 দিন পর 29 অক্টোবর রাতে তারা যখন ঘুমিয়ে পড়েছিল, তখন হঠাৎই তারা বুঝতে পারে যে পাহাড় থেকে বরফের একটি বড় অংশ ভেঙে নিচে পড়ছে। এই ভাঙা বরফের অংশটি তাদের ভাঙা প্লেনের অংশটির উপরে এসে পড়ে, আর পুরো প্লেনটি বরফের নিচে ঢাকা পড়ে যায়। তাদের প্লেন এখন বরফের নিচে চাপা পড়ে রয়েছে, আর প্লেনের ভেতরেও বরফ ঢুকে গিয়েছে, যে কারণে প্লেনের ভেতর অক্সিজেন কমতে থাকে। আর অক্সিজেন কমে যাওয়ার কারণে আরো 8 জন প্যাসেঞ্জার সেখানেই মারা যায়। এখন শুধু 19 জন লোকই বেঁচে ছিল, আর সেটিও বরফের নিচে। কিন্তু এই 19 জন যেমন তেমন করে বরফকে খুঁড়ে বাইরে বের হতে সক্ষম হয়। আর তারা বুঝতে পারে যদি তারা হাত পা গুটিয়ে এখানে বসে থাকে তাহলে একে একে সবাই মারা যাবে। এর থেকে ভালো এই পাহাড় থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তা খোঁজার চেষ্টা করবে।
তাদের মধ্যে 3 জন ছাড়া সবাই আঘাতপ্রাপ্ত ছিল। তারা কোনোভাবেই এই পাহাড়ের পথে হাঁটতে পারবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় সবাইকে সেখানে রেখে বাকি 3 জন এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজবে। তারা সাথে কিছু মাংসের টুকরো নিয়ে নেয় যাতে রাস্তায় ক্ষুধা লাগলে খেতে পারে। আর ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের সবথেকে মোটা কাপড় দেওয়া হয়। আর প্লেন ক্র্যাশের 33 দিন পর অর্থাৎ 15 নভেম্বর এই 3 জন লোক সাহায্য খোঁজার জন্য যাত্রা শুরু করে। চলতে চলতে সন্ধ্যা নেমে আসে। তখন তারা প্লেনের দ্বিতীয় অংশটিকে দেখতে পায়, যেটি ক্র্যাশ হওয়ার সময় ভেঙে আলাদা হয়ে গিয়েছিল। যখন তারা প্লেনের সেই অংশটির কাছে পৌঁছায় তখন তারা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ প্লেনের এই অংশটিতে খাবার দাবার রাখা ছিল। প্রায় 1 মাস কাঁচা মাংস খাওয়ার পর এই প্রথম তারা ভালো কোনো খাবার খেতে পেল। খাবার খাওয়ার শেষে তারা ভাবে আজকে রাত এখানেই কাটাবে। রাতে তারা হঠাৎ প্লেনের ওই অংশটিতে একটি ব্যাটারি দেখতে পায়। তারা ভাবতে থাকে যদি এই ব্যাটারিকে প্লেনের মেন অংশের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে প্লেনে থাকা রেডিওকে অন করে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা যাবে আর তাদের কাছে সাহায্য চাওয়া যাবে। কিন্তু এই ব্যাটারিটির ওজন ছিল 25 কিলোগ্রাম। এত ভারী ব্যাটারি এই অবস্থায় সেখানে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ 33 দিন বরফের মধ্যে কাটানোর কারণে সবাই অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। তাই তারা ভাবে প্লেনের কন্ট্যাক্ট রেডিওটিকে এখানে নিয়ে আসবে। তারপর তারা প্লেনের রেডিওটিকে নিয়ে আসে, কিন্তু তারা কয়েকদিন সেটিকে ব্যাটারির সাথে কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু তাতে তারা সফল হতে পারে না। এরপর তারা 3 জন ক্যানেশা, পারাপো আর বিজেডান কোনো ইকুইপমেন্ট ছাড়াই পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করে। তারা 3 জন সোজা পশ্চিমে যেতে থাকে, কিন্তু তারা ঠিক কোথায় যাচ্ছে, সামনে তারা কোনো মানুষের দেখা পাবে কিনা সেটি তারা কেউই জানে না। তারা শুধু ভাবতে থাকে তাদের সামনে থাকা পাহাড়টি পার করতে হবে, তারপর তারা কোনো না কোনো সাহায্য নিশ্চয়ই পেয়ে যাবে। এটি ভেবে তারা সামনে চলতে থাকে। আর ঠিক 4 দিন পর তারা পাহাড়টিকে পাড়ি দিতে সক্ষম হয়, কিন্তু পাহাড়ের চূড়ায় পৌঁছাতেই তারা চমকে ওঠে, কারণ এতক্ষণ তারা যে রাস্তায় এসেছে সেটি ভুল রাস্তা ছিল আর তাদের কাছে খাবার অনেক কম ছিল। তাই তারা ঠিক করে তাদের মধ্যে একজন ক্র্যাশ হওয়া লোকেশনে ফিরে যাবে আর 2 জন সাহায্য খুঁজবে। তাদের মধ্যে ক্যানেশা প্লেনের কাছে ফিরে যায় আর পারাপো আর বিজেন্টের আবার সঠিক রাস্তা দিয়ে সামনে চলতে শুরু করে। প্রায় 8 দিন চলার পর তারা একটি নদী দেখতে পায়। তারা নদীর কিনার ধরে সামনে চলতে থাকে। হঠাৎই তারা 3 জন লোককে দেখতে পায় যারা ছিল নদীর ওই পারে। যখন সেই 3 জন লোককে ডাকার চেষ্টা করে তখন তারা টুমরো বলে চলে যায় আর তারা হতাশ হয়ে সেখানেই বসে পড়ে। কিন্তু পরের দিন সেই 3 জনের মধ্যে একজন ফিরে আসে আর নদীর ওই পার থেকে একটি পাথরের কাগজ পেঁচিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে। পারাপো আর বিজেন্ডান পুরো ঘটনাটি সেই কাগজে লিখে আবার সেই লোকটির দিকে ছুঁড়ে মারে। যখন লোকটি সেই লেখা পড়ে তখন সে পুরো বিষয়টি বুঝতে পারে, কারণ সেও জানতো কিছুদিন আগে এখানে একটি প্লেন ক্র্যাশ করেছে। রেস্কিউ টিম তাদের খুঁজতে তার বাড়িতে গিয়েছিল, কিন্তু সে এটি ভেবে অবাক হয় যে তারা এখনো বেঁচে রয়েছে কিভাবে। লোকটি দেরি না করে তাড়াতাড়ি আর্মি হেডকোয়ার্টারে ছুটে যায় আর আর্মি অফিসারদের পুরো বিষয়টি জানায়। সাথে সাথে আর্মি হেডকোয়ার্টার থেকে 2টি রেস্কিউ হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয় তাদের উদ্ধার করতে। হেলিকপ্টার দুটি প্রথমে পারাপো আর বিজেন্টেনকে নিয়ে ক্র্যাশ হওয়া প্লেনের দিকে রওনা হয় আর 12 ডিসেম্বর 1972 সালে সবাইকে রেস্কিউ টিম উদ্ধার করে। আর ততদিনে মাত্র 16 জন লোকই জীবিত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওতে একটি লাইক আর শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য আরো একটি নতুন ভিডিওতে।